বুকের ওপর প্রচণ্ড চাপ অনুভূত হতেই ঘুম ভেঙে গেল শুভ্রর। গায়ের ওপর থেকে ক্যাথির হাতটা সরিয়ে উঠে বসল সে। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টাও করল। আজ কয়েকদিন ধরে রাত হলেই এমনটা হচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে যেন বুকের ওপর কিছু চেপে বসছে। না, ডাক্তারটা দেখিয়েই নিতে হবে, নয়তো বলা যায় না, হয়তো বাড়াবাড়ি কিছু হয়ে গেল। বিছানা থেকে নেমে ঢক ঢক করে অনেকটা জল খেল শুভ্র। ক্রিং ক্রিং মোবাইলের রিংটা শুনতে পেয়ে ভ্রু কুঁচকে গেল ওর। এত রাতে কে ফোন করছে? স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল লেখা আছে মা। হ্যালো মা, কি হলো? ঘুমোচ্ছিলি বাবু? রাত 2টোর সময় ঘুমোবো না তো কি করব? বিরক্ত গলায় উত্তর দিল শুভ্র। সরি এই সময় তোকে ফোন করার জন্য, কিন্তু খুব দরকারি কথা আছে রে। কি? তুই সোমবার আয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এ কি মেদিনীপুর খড়গপুর যে আয় বললেই চলে যেতে পারবো? মেদিনীপুর খড়গপুর নয় বলেই এত রাতে ফোন করে জানিয়ে দিচ্ছি, যাতে ঠিকঠাক সময়ে প্লেনের টিকিট কাটতে পারিস। আশ্চর্য, আমি যেতে পারবো না, আমার অফিসে অনেক কাজ। আমি সবই বুঝতে পারছি বাবু, কিন্তু আসতে তোকে হবেই। এখনই লোকে নানান কথা বলতে শুরু করেছে। এবার তুই শ্রাদ্ধে না এলে লোকে কথা বলছে মানে? কি কথা? এখানে লোককে তো তুই জানিস, তোকে নিয়েই নানা রকম কথা উঠছে আর কি। তোকেই সন্দেহ করছে অনেকে। মানে? হোয়াট? আমাকে সন্দেহ করছে মানেটা কি? ওই মেয়েটা নিজে মরল, এতে আমাকে সন্দেহ করছে মানে? বাবু কি করবি বল? ওই অসতী মেয়েটা তো এসেই ছিল তোর জীবনটা ছারখার করতে, মরার পরেও শান্তি দিচ্ছে না। যাই হোক, তুই এবারটায় চলে আয়, এরপর থেকে সব আমি সামলে নেব। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বাবু অবুঝ হোস না, এখনই সবাই তোর দিকে আঙুল তুলছে। এবার ওর বাড়ির লোক যদি পুলিশে কেস ফেস করে দেয়, তখন বুঝতে পারছিস তো কি হবে? ওরা নিজেরাই ফাঁসবে, কেননা ওরাই তো জোর করে মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়েছিল। উফ, সেসব প্রমাণ করতে তোকে এখানে আসতে হবে আগে। তুই আসবি ব্যাস, আমি আর কিচ্ছু জানি না। রাখলাম। সিগারেটটা জ্বালিয়ে ছাদে এলো শুভ্র। আজ প্রায় 1 বছর পর বাড়ি ফিরেছে সে। এমনিতেই এখন ভ্যাপসা গরম, তার উপর দীর্ঘদিন অনভ্যাসের কারণে দেশে ফিরে এই গরমটা যেন আরো অসহ্য লাগছে। ছাদে তাও মৃদুমন্দ বাতাস দিচ্ছে, খানিকটা স্বস্তি। সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ একটা মড়মড় শব্দ শুনে চমকে উঠল শুভ্র। পরক্ষণে নিজেই হেসে ফেলল। তাদের নারকেল গাছের ডালগুলো হাওয়ার তালে দোল খেতে গিয়ে ছাদের ধারে ধাক্কা খেয়ে এমন শব্দ করছে। আগে এই শব্দ গা শোয়া ছিল, কিন্তু এখন অনভ্যাসের কারণে এতেই চমকে উঠছে। আকাশের দিকে তাকালো শুভ্র। সরু এক ফালি চাঁদ ছাড়াও অসংখ্য তারা জ্বলজ্বল করছে সেখানে। ছোটবেলায় আর সবার মতো শুভ্র বিশ্বাস করত যে মানুষ মারা গেলে আকাশে তারা হয়ে যায়। ঠাম্মা মারা যাওয়ার পর কত দিন সন্ধেবেলায় যে এই ছাদে এসে তারাদের ভিড়ে ঠাম্মাকে খোঁজার চেষ্টা করত, তার ইয়ত্তা নেই। আচ্ছা, কণাও কি আকাশের তারা হয়ে গেছে? ওখান থেকে সে দেখছে শুভ্রকে। কথাটা মনে হতেই সিগারেটের ধোঁয়া লেগে কাশি শুরু হয়ে গেল ওর। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়েও বিশেষ লাভ হলো না। কাশি থামার নামই নিচ্ছে না।
অগত্যা কাশতে কাশতেই নিচে নামার জন্য পা বাড়ালো শুভ্র। কিন্তু ছাদের ওই কোণায় কে যেন দাঁড়িয়ে আছে না? কথায় বলে অন্ধকারেরও নিজস্ব আলো থাকে। ছাদে আসার পর থেকে আস্তে আস্তে অন্ধকারটা চোখে সয়ে গেছিল, কিন্তু ওই কোণটার অন্ধকারটা যেন কিছুতেই ভেদ করতে পারছে না শুভ্র। শুধু বুঝতে পারছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এত রাত্রে কে থাকতে পারে? চোর? এই, কে ওখানে? জোর গলায় জিজ্ঞেস করলো শুভ্র। কোনো উত্তর পেল না, কিন্তু যে দাঁড়িয়েছিল অন্ধকারে সে যেন আরেকটু নড়ে চড়ে শুভ্রকে তার উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত করতে চাইল। ভ্রু কুঁচকে গেল শুভ্রর। চোর হলে সে আবার এমন করে নিজের উপস্থিতি জানান দেয় নাকি? কিন্তু চোর না হলে এত রাত্রে কে এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকবে? আত্মীয়দের কেউ কি তবে মজার ছলে ভয় দেখাতে চাইছে শুভ্রকে? কিন্তু যার স্ত্রীর পরের দিন শ্রাদ্ধ, তার সঙ্গে কেউ এরকম মজা করবে? এরকম একটা কথা চিন্তা করার জন্য নিজের ওপরই বিরক্ত হলো শুভ্র। হতেই পারে না এমনটা। আর একটু কাছে এগিয়ে গেল ও। এই, কে দাঁড়িয়ে ওখানে? কথা বলছো না কেন? আমি, শুভ্র। কে? অতি পরিচিত নারী কণ্ঠটা শুনতে পেয়ে অজান্তে গলা কেঁপে উঠল শুভ্রর। চিনতে পারছো না আমায়? শ্লেষ মিশ্রিত শব্দগুলো কেমন যেন যান্ত্রিকভাবে উচ্চারণ করল অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিকে। কে? উচ্চারণ করার আগেই শুভ্রর গলার স্বর যেন বাতাসে মিলিয়ে গেল। কটা দিন তো মাত্র, এরই মধ্যে আমায় ভুলে গেলে শুভ্র? আমি যে কণা। কণা? না না, এ হতে পারে না। কে আপনি? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? বিশ্বাস হচ্ছে না আমি কণা বলে? না। তবে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে নাও। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো শুভ্রর দিকে। শুভ্রর মস্তিষ্ক বলছে এটা কণা হওয়া কিছুতেই সম্ভব নয়, কিন্তু তাও এক দুপা করে ও পিছিয়ে যাচ্ছে কোনো এক অজানা আতঙ্কে। কিন্তু কি হলো? কোথায় গেল সেই ছায়ামূর্তি? আর তো দেখা যাচ্ছে না তাকে। থমকে গেল শুভ্র। নিজের আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল। না, কোথাও কেউ নেই। তবে কি শুভ্রর মনের ভুল ছিল? ছাদে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য পা বাড়ালো শুভ্র। আর তখনই দুম করে যেন মাটি ফুঁড়ে ওর সামনে আবার উপস্থিত হলো সেই ছায়ামূর্তি। আহ আহ আহ! ভয়েই হোক কিংবা ঘটনার আকস্মিকতাতেই ধপ করে পড়ে গেল শুভ্র। ছাদের মেঝেতে বোধহয় কিছু পড়েছিল, সেটা গিয়ে ফুটল ওর পেছনে। যন্ত্রণায় আরেকবার কুঁকিয়ে উঠল। হা হা হা! গগনভেদী হাসির আওয়াজ শুনে এবার ছায়ামূর্তির দিকে খুব ভালো করে তাকালো শুভ্র। কদিন আগেই অমাবস্যা গেছে, তাই চাঁদের আলো বিশেষ নেই, কিন্তু ছায়ামূর্তির মুখটা দেখতে শুভ্রর বিন্দু মাত্র অসুবিধা হলো না। কণা! চিৎকার করে উঠল ও। ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে থাকা কণার দেহ থেকে একটা হালকা নীল আলো বেরিয়ে অন্ধকারের মধ্যেও ওর চেহারাটাকে স্পষ্ট করে তুলছে। অবশেষে চিনতে পারলে তাহলে? কিন্তু এ কি করে হয়? তুমি তো, আমি তো নেই। হাসির আওয়াজটা মেলাতে না মেলাতেই শুভ্রর সামনে থেকে আবার অদৃশ্য হলো কণার শরীরটা। চমকে গিয়ে শুভ্র চোখ ঘষল দুবার। না, কণা কেউ কোথাও নেই তো। শুভ্র কি তবে পাগল হয়ে যাচ্ছে? ওর কি হ্যালুসিনেশন ঘটছে? চোখ দুটো বন্ধ করে ফেলল।
মিনিট দুয়েক ওই অবস্থাতেই ভালো করে নিঃশ্বাস নিল। বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে। তাড়াতাড়ি নিচে যেতে হবে। চোখটা খুলল শুভ্র। না, সামনে দাঁড়িয়ে কণা। বাচ্চা ছেলের মতো এবার কেঁদে ফেলল শুভ্র। হা 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 হেসে উঠল কণা। কণা? আমি কণাই, তোমার বিবাহিতা স্ত্রী। কিন্তু তুমি কি করে? আসলে আমি অসতী তো, তাই আমার মুক্তি ঘটেনি। মানে? আমার সাথে কেন এমন করলে শুভ্র? কি করেছি আমি? জানো না বুঝি? আমার জলে বিষ কে মিশিয়েছিল শুভ্র? বিষ? আমি কেন মেশাতে যাব? আমি কোথায় বললাম তুমি মিশিয়েছ? তাহলে কি তুমি মিশিয়েছিলে? এই, তুমি কণা হতে পারো না। কে তুমি? আমার সাথে প্র্যাঙ্ক করছো না? কিছু সায়েন্স ট্রিক ইউজ করে আমাকে ভয় দেখাচ্ছ? এখনো তোমার বিশ্বাস হচ্ছে না? না, তুমি যেই হও আমাকে ভয় পাওয়ানো এত সোজা নয়। কণা ওর ওই কেরানি বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করেছে, এটাই সত্যি। চুপ, একদম চুপ। গলার আওয়াজে হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল শুভ্রর। আর একবারও এই মিথ্যেটা উচ্চারণ করবে না। আমার ডায়েরি চুরি করে এসব মিথ্যে গল্প সাজিয়ে সবাইকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমাকে কেমন করে মিথ্যে বোঝাবে? ডায়েরি? এই ডায়েরির কথা জানলো কি করে? তার মানে এ কি সত্যি কণা? হাত পা ঠান্ডা হয়ে এলো শুভ্রর। আমি তোমার কি ক্ষতি করেছিলাম শুভ্র? তোমার তো সব শর্ত বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছিলাম। তাহলে? বিনা বাক্য ব্যয়ে তুমি এমনি এমনি মেনে নাওনি। পেছনে তোমারও স্বার্থ ছিল। স্বার্থ? স্বার্থই বটে। বিয়ের 15 দিনের মাথায় বিদেশের মাটিতে নিয়ে গিয়ে আমার স্বামী আমায় বলল সে নাকি অন্য একজনকে ভালোবাসে। আমি তার থেকে যেন কোনো কিছুর প্রত্যাশা না করি। আর তুমি সেটা মেনে নিয়েছিলে, কেননা তোমার মনে তো ছিল অন্য পুরুষ। আমার ডায়েরি থেকে আমার প্রাক্তন প্রেমিক সাম্যর কথা জেনে খুনটাকে সুইসাইড প্রমাণ করতে এবং আমাকে অসতীর তকমা দিতে তোমার আর তোমার মায়ের খুব সুবিধা হয়েছে না? আমার মা বাবাকেও দাবিয়ে রাখতে পেরেছি। তোমার মনে যে অন্য মানুষ ছিল সেটা অস্বীকার করতে পারো? পারি না, করতে চাইও না। কিন্তু আমি অসতী হলে তুমি কি শুভ্র? সাম্য না হয় আমার মনে ছিল, কিন্তু তুমি তো নিজের বিবাহিতা স্ত্রীকে ফ্ল্যাটে ফেলে রেখে দিনের পর দিন তোমার প্রেমিকার ফ্ল্যাটে রাত কাটাতে তার বেলা। আমি কি করতাম? ক্যাথিকে মা বাবা কিছুতেই মেনে নিতে রাজি হলো না। বাবা বলল ইন্ডিয়ান কাউকে বিয়ে না করলে দাদু নাকি আমাদের প্রপার্টির পোর্শন দেবে না, তাই আমাকে বিয়ে করলে নামমাত্র। শুভ্র, আমি সাম্যকে সেই কলেজে পড়ার সময় থেকে ভালোবাসতাম, কিন্তু তোমাদের বাড়ি থেকে সম্বন্ধ আসার পর সাম্যের কথা বাড়িতে জানাতে মা বলল সামান্য ক্লারিক্যাল পোস্টে চাকরি করা সাম্যর সাথে আমার বিয়ে হলে নাকি পরিবারের সম্মান চলে যাবে। ওদের পছন্দ তোমার মতো ডলারে ইনকাম করা ইঞ্জিনিয়ার। আমি নিজে তো চাকরি করতাম। মাকে বোঝানোর চেষ্টাও করলাম যে দুজনের রোজগারে ঠিক চলে যাবে সংসার। মা শুনল না। বলল আমি যদি তোমায় বিয়ে না করি তাহলে মায়ের মরা মুখ দেখব। আমি তাও সাম্যের কাছে গেলাম। সেও ফিরিয়ে দিল আমাকে। বলল আমি নাকি স্বার্থপরের মতো ভাবছি। যে মা বাবা জন্ম দিল তাদের ভুলে যাচ্ছি। ফিরে এলাম আমি। তোমার সাথে বিয়ে হয়ে গেল। বিদেশে চাকরি করে বর, কত রোজগার তার। আমার চাকরি করার কি দরকার? চাকরি ছেড়ে তোমার সাথে বিদেশে পাড়ি দিলাম। আমি সাম্যকে ভুলতে পারিনি ঠিকই,
কিন্তু নিজের ভাগ্যকে মেনে নিয়ে তোমার সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলাম শুভ্র। মানুষ তো জীবনে সব পায় না, আমিও পাইনি। কিন্তু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো অভিপ্রায় কোনো দিনই ছিল না আমার। জানতাম ওখানে গিয়ে তোমাকে আমার অতীতের সব খুলে বলবো, কিন্তু তার আগেই তো তুমি। কারণ আমার উত্তর চাই। আমি জানতে চাই কেন ওভাবে মেরে ফেললে আমায়। যে মা বাবার জন্য আমি সাম্যকে ভুলে তোমার সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলাম, লোকের কাছে ভিলেন হয়ে উঠেছিলাম। সবাই ভেবেছিল তোমার পয়সার লোভে আমি প্রেমিককে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করেছি। কেউ জানতে চায়নি আমার মনের কথা, কেউ জানার চেষ্টাও করেনি। তুমি যখন নিয়ে গিয়ে আমাকে চরম আঘাতটা দিলে, তখনও আমি বাড়িতে কিছু জানাইনি, কারণ ভেবেছিলাম মা বাবা কষ্ট পাবে এতে। কিন্তু তুমি কি করলে? আমাকে মেরে ফেললে শুভ্র। আমার মা বাবার কোলটা খালি করে দিলে। যে মা বাবাকে কষ্ট পেতে দেব না বলে এত কিছু সহ্য করেছি নিজে, আর সেই মা বাবারই আজ কেঁদে কেঁদে অন্ধ হওয়ার জোগাড়। এই শোকের মধ্যেই তোমার মা ওদের প্রতিনিয়ত যা তা বলে অপমান করে যাচ্ছেন। আমার শ্রাদ্ধের প্রহসন দেখতে জোর করে টেনে এনেছেন ওদের। কেন শুভ্র? কেননা তুমি নিজের অধিকারের মাত্রা ভুলে গিয়েছিলে। তোমাকে আমার ঘরে থাকতে দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার দরকারের সময় বললে ক্যাথিকে ওই ফ্ল্যাটে থাকতে দেবে না। আমাকে হুমকি দিলে আমার বাড়িতে সব জানিয়ে দেবে বলে। একই ফ্ল্যাটে আমি কিভাবে মেনে নিতাম তোমার প্রেমিকাকে শুভ্র? আমিও তো মানুষ ছিলাম নাকি? তা বলে আমায় মেরে ফেললে। ক্যাথির জবটা চলে গিয়েছিল, তাই ও আর ওর অ্যাপার্টমেন্টের রেন্ট দিতে পারছিল না। এদিকে আমার পক্ষেও দুটো অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। তাই তাই আমায় মেরে ফেললে। বিশ্বাস করো কণা, আমি ইচ্ছে করে করিনি। মানে মুহূর্তের জন্য মাথায় এমন রোগ চেপে গিয়েছিল। তোমার ঘুম না হওয়ার জন্য ডক্টর যে স্লিপিং পিলস প্রেসক্রাইব করেছিলেন, তারই পুরো শিশিটা তোমার জলে গুলিয়ে দিই। জানি আমি খুব দক্ষতার সঙ্গে করেছিলে সব। শিশিটায় তোমার একটাও আঙুলের ছাপ ছিল না, তাই সুইসাইড প্রমাণ করতে কষ্ট হয়নি একটু। আই এম সরি কণা, বিলিভ মি, আমি এরকমটা করতে চাইনি। তাই নাকি শুভ্র? কণা এগিয়ে আসছে ক্রমশ। শুভ্র বসে বসেই পেছাচ্ছে একটু একটু করে। আহ আহ শুভ্রর মা অনেক দিন থেকেই বলতো ওর বাবাকে, ছাদটা ঘিরে দাও, ঘিরে দাও। করছি করব করেও আর ঘেরা হয়ে ওঠেনি। ভ্যাপসা গরমে কারুরই ভালো করে ঘুম ধরেনি। তাই হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ হতেই সবাই ছুটে বেরিয়ে এলো বাইরে। সিমেন্টে বাঁধানো উঠোনটা একটা কালচে তরলে ভেসে যাচ্ছে। তারই মাঝে পড়ে রয়েছে একটা নিথর দেহ। চোখ দুটো তার বিস্ফোরিত। সবাই হতভম্ব, আতঙ্কিত। স্বাভাবিক নিয়মেই সবার চোখ আগে গেল সোজা ছাদের দিকে। আর কেউ দেখতে পেল কিনা জানা নেই, তবে কণার মা দেখতে পেলেন। ছাদের ওপর থেকে তার মেয়েটা তাকে হাত নেড়ে বিদায় জানাতে জানাতে শূন্যে মিশে যাচ্ছে। কলমে সায়নদীপা, কণ্ঠে আমি লিয়ানা।